বাংলাদেশে শিশুদের অপুষ্টি এটা একটা বিরাট সমস্যা। ভালো দিক হচ্ছে যে গত ২০-২৫ বছরের মধ্যে there has been substantial improvement। আমি যদি উদাহরণস্বরূপ বলি, তখন ছিল স্টান্টিং বা খর্বকায়, এটা ছিল ৪২%, এখন এটা কমে আসছে টু অ্যাবাউট 24%। একজন স্টান্টেড শিশু তার অসুখ বিসুখের ঝুঁকি বেশি, অসুখ বিসুখ হলে মৃত্যুবরণ করার ঝুঁকি বেশি। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হয় যে স্টান্টেড হলে তার যে ব্রেন, মগজ, এটা ডেভেলপমেন্ট পুরোপুরি হয় না। যদি সে স্টান্টিং থেকে বেরো হয়ে আসে, হি উইল কন্টিনিউ টু রিমেন এ পারসন অ্যান্ড অ্যাডাল্ট উইথ মেইমড ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টিজ। এটা একটা বিরাট বড় রকমের সমস্যা। আসলে কমপ্লিমেন্টারি ফিডিংটা হচ্ছে যে যখন একটা বাচ্চা ৬ মাস পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করলো, তার পরবর্তীতে কিন্তু ৬ মাসের পরেও যদি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কিন্তু চলবে, বুকের দুধ চলবে, কিন্তু তার পাশাপাশি সেই বাচ্চা আরও কিছু খাবারের প্রয়োজন আছে, যেই প্রয়োজনটা না দিলে পরে আসলে বাচ্চা সম্পূর্ণভাবে পুষ্টি পাবে না। তো সেই কমপ্লিমেন্টারি ফিডিংটা কী জিনিস? আমরা সাধারণত শুরু করি ৬ মাস যখন পুরোপুরিভাবে বুকের দুধ খাওয়া শেষ করলো, এর পরবর্তীতে বুকের দুধের পাশাপাশি এই কমপ্লিমেন্টারি ফিডিংটা খাওয়াতে হবে। এবং সাধারণত আমরা বলি এটা ৫ থেকে ৭ বার খাওয়াতে হবে দিনে রাতে, এবং এটা কখন কিন্তু বুকের দুধে রিপ্লেস করে না, বুকের দুধের পাশাপাশি সেটা চালাতে হবে। এবং কমপ্লিমেন্টারি ফুডের ভিতরে আমরা বলি যে শুরু করতে হবে ধীরে ধীরে এক একটার পর একটা। যেমন আমরা শুরু করতে পারি, আমরা যেমন আমাদের দেশে যেটা চলে খিচুড়ি খাওয়ানো বা ডাল ভাত মিশিয়েও সেটাও খাওয়ানো যেতে পারে। এবং তার পাশে এটা যখন দিলাম, কিছুদিন পর ৭-১০ দিন পরে আমি আবার শুরু করব, যেমন পায়েস অথবা সুজি ইত্যাদি দিতে পারি। এবং সেখানে এখানে তারও কিছুদিন পরে হয়তো আমরা সবজি অ্যাড করলাম, মাছ বা মাংস অ্যাড করতে পারি। এবং একটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি সবসময় বলে থাকি যে তেলের পরিমাণটা, তেলটা কিন্তু বাচ্চাদের অনেক বেশি প্রয়োজন। আমরা একজন অ্যাডাল্ট হিসেবে যে পরিমাণ তেল খাই, তার চেয়ে কিন্তু ওদের অনেক বেশি তেল দিতে প্রয়োজন পড়বে। কাজে আমরা কিন্তু তেলটা যাতে যথাযথ পরিমাণ দিই, এটা কিন্তু আমাকে এনশিওর করতে হবে এই ফুড প্রিপারেশনের ক্ষেত্রে। ম্যালনিউট্রিশন আপনার স্টার্ট হয় মার মধ্যে। মা যখন গর্ভবতী হয় তখন তার পুষ্টির ব্যবস্থা ঠিক করা উচিত। ঠিক তার আগে মা যখন অ্যাডোলেসেন্ট, একজন কিশোরী, তখন থেকেই তার অ্যাকচুয়ালি পুষ্টি এইসব দিকে আমাদের নজর দিতে হবে। আমরা যদি খর্বকায় শিশুর কথা বলি, এটা হচ্ছে ওয়েস্টিং, একদম শুকিয়ে যাচ্ছে, এর হার হচ্ছে 11%। কিন্তু এই 11% ছিল আপনার কয়েক বছর আগে। ইদানিং যে ছোটোখাটো যে সমীক্ষা হচ্ছে, সেখান থেকে আমরা দেখি যে এই 11%-এর জায়গায় এটা 20%, 18% হয়ে গেছে। WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে যে একটা দেশে যদি এই ওয়েস্টিংয়ের যদি রেট যদি 15% হয়, তাহলে এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন। কাজে আমরা কিন্তু বাংলাদেশে এত কিছু হওয়ার পরেও এখন কিন্তু আমরা সেই 15%-এর কাছাকাছি। কাজে ইটস অ্যান ইমার্জেন্সি। এর জন্য আমাদের এখন থেকেই খুব সিরিয়াসলি চিন্তাভাবনা করতে হবে, অ্যান্ড উই হ্যাভ টু টেক অ্যাকশনস। এবং এই অ্যাকশন শুধুমাত্র সরকার একা করতে পারবে না, সরকারের সাথে এনজিও এবং মোস্ট ইম্পর্টেন্টলি কমিউনিটিজ, ফ্যামিলিজ, তাদের এগিয়ে আসতে হবে। Due to the funding cut, all the gains that have been made in child nutrition, and especially for saving children who are at a risk of dying, this all is really jeopardized because most of the donors, they are reducing their funding portfolio and providing less fund than what they used to provide earlier. For instance, projects in the Cox population, in the Rohingyas, we see that on an average between January this year, from January to March, a 22% increase in the number of children who have been admitted for the treatment of severe wasting at the facilities. So this shows that since last year, there have been many changes and many things that have impacted their health.
their overall nutrition, because of which they are now severely malnourished and they are being admitted. Last year, I remember, we were able to treat at the facilities nearly 12,000 children under 5, save them from mortality and morbidity. Now with the funding cuts, it will be really difficult to provide any kind of service to that population. So the global community has to come together and see that what they can do to save these children and avoid these funding cuts, because these funding cuts come at a risk of a child having a disease and disability, and also at the risk of dying. So all the donor community needs to provide more extended funding to the various organizations who are working and our partners, so that the good work that has happened in so many years can continue and go on forward.